ওকে। আমরা তোমাদের গত ক্লাসে পোলারায়ন পড়াচ্ছিলাম। ওকে? পোলারায়নের মধ্যে আমি কিছু কথা বলছিলাম তোমাদেরকে একটু খেয়াল করো দেখো। একদম মনোযোগ দাও, হ্যাঁ? কিসের এই অধ্যায়ে? এগুলো সব গ্রুপে আছে। আমি সব ডিলিট করে দিছি। এটা যার লাগবে সে শুধু আমার থেকে নিতে পারবে। হ্যাঁ, যারা আমি গ্রুপে এখন থেকে শুধুমাত্র ২ সপ্তাহ ক্লাস রাখবো। এরপরে রাখবো না। বুঝতে পারছো? যে ক্লাস এটা সর্বোচ্চ ১ থেকে ২ সপ্তাহ ক্লাস থাকবে। সাপোজ এই যে মনে করো মিস্টার এই যে মনে করো এই যে এটা নতুন আসছো। তো তোমার জন্য তো আমি পুরা ৪ মাসের ক্লাস দিয়ে রাখতে পারি না। যে এই মাসে জয়েন করছো তার মানে তুমি শুধু এই মাসের ক্লাসগুলা পাবা। বুঝতে পারছো? আর যারা আর যারা আমার কাছে আগে পড়ছো তারা আমাকে পার্সোনাল নক দিলে আমি তাকে লিংক দিয়ে দিব। ওই লিংকে সব পাবা সিরিয়ালে। ওকে? এবার তুমি কি করতে পারো? তোমার যদি সমস্যা থাকে আমার থেকে হেল্প নিতে পারো যে, "ভাই আমার তো এগুলো বাকি আছে।" তখন তুমি আমাকে কিছু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে তারপর দেওয়া হবে। এরা হলো গ্রুপে বলা আছে এরকম কাজ যারা করবে এটা হলো সম্পূর্ণ গুনাহ সে হবে। ঠিক আছে? এটা কবিরা গুনাহ হবে। আচ্ছা, ওকে কথা নাই আমরা শুরু করি। এই রেকর্ড করা শুরু করছি কথা নাই। এই আর কথা নাই। পোলারায়ন আমরা বলছিলাম পোলারায়ন কাকে বলে? বলতো ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নকে বিকৃত করাকে বলা হবে পোলারায়ন। আমরা বলছিলাম পোলারায়ন কেমন হবে, কে কত বেশি পোলারায়ন করতে পারবে সেটা ডিপেন্ড করে আমরা হলো ফাজানের নীতি অনুযায়ী। আছে না নীতি? সেই নীতি অনুযায়ী আমরা ১ম এ আয়নদের চার্জের উপরে যার চার্জ বেশি তার পোলার আয়ন বেশি, যার পোলার আয়ন বেশি তার সবকিছু কম হবে। মনে আছে না তোমাদের? হ্যাঁ, যার যত বেশি পোলার আয়ন সে তত বেশি সমযোজী। খুব সুন্দর করে আমি পয়েন্ট টু পয়েন্ট পড়াইছিলাম। আচ্ছা। তো আজকের ক্লাসে আমরা ওই জিনিসেরই কিছু জিনিস বাকি আছে এই বইতে আমরা একটু এখানে আসি। সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে আসলাম আমরা একটু ডিটেইলস এ বোঝানোর জন্য। আ আমরা এই বই থেকে একটু হেল্প নিচ্ছি আসো। তো পোলার আয়নের ক্ষেত্রে তোমাদের ৩ টা নীতি ছিল। মনে আছে না তোমাদের? ওকে। পোলারায়ন হুম। আমরা গত ক্লাসে এই যে ফাজানের নীতিগুলা এগুলা আলোচনা করছিলাম। ঘটনার আকারে এগুলো আলোচনা করছি। এগুলো সবই এটা হলো তোমার হলো গুহ স্যারের বই। এখানে হিউজ আলোচনা করছে। হিউজ। যোগের স্থায়িত্ব আমরা এখানে এই ২ টা পয়েন্ট এখানে না আলোচনা করে আমরা এখানে আসি। আজকের টপিকের নাম হলো লবণের বিভিন্ন ধর্মের উপর পোলারায়নের প্রভাব। আজকের টপিকের নাম কি? লবণের ধর্মের উপরে পোলারায়নের প্রভাব। এটা অলরেডি তুমি জানো। পোলারায়নের প্রভাবে কি হয়? সবকিছু কমে যাবে। এটা অলরেডি জানো না তুমি? এই জিনিসটাকে আমরা একটু আবার একটু ডিটেইলস এ আলোচনা করব। ঠিক আছে? আমরা একটু ডিটেইলস এ আলোচনা করব। তো আমরা বলছিলাম পোলার আয়ন এটা হলো আয়নিক যৌগের হয়। কিন্তু কি বৈশিষ্ট্য হবে? সমযোজী বৈশিষ্ট্য হবে। ওকে। তো বলছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একদম সহজ জিনিস। গতকালকে পড়াই একটু ডিটেইলস এ বা একটু দেখতেছি। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কথা আমরা বলছি যদি বেশি পোলার আয়ন হয় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমে যাবে। ওকে। তাহলে তুমি দেখো এখানে অ্যালুমিনিয়াম 3+ ছিল। কি ছিল? এখানে ম্যাগনেসিয়াম 2+ এখানে সোডিয়াম প্লাস। যেটা এখানে 3+ হইছে তার মানে এখানে পোলার আয়ন বেশি হলো। যার কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখো এই ২ টা থেকে এটা কমে গেল। তাহলে ১ম পয়েন্ট বোঝা শেষ। ২ নাম্বার এটা একটু মানে একটু বুদ্ধি করা দেখো। পোলার দ্রাবকে অদ্রবণীয়তা। আয় হায়! হ্যাঁ, আমরা একটু দেখি। পোলার দ্রাবকে অদ্রবণীয়তা। আমরা জানি যেটা আয়নিক যৌগ বা পোলার যৌগ সেটা পোলারে বেশি দ্রবণীত হবে। আর যার বেশি পোলারায়ন হবে সে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি আসবে। সমযোজী বৈশিষ্ট্য বেশি আসার কারণে সে কি হবে? সে হলো আচ্ছা আমাকে একটু বুদ্ধি করে তুমি বলো কথাটাকে একটু ইনডাইরেক্টলি কিভাবে বলতে পারো দেখি তো? আমি যদি বলি পোলার দ্রাবকে অদ্রবণীয়তা, ইনডাইরেক্টলি বলো। খুব সুন্দর কথা বলছে। হ্যাঁ, মানে তুমি উল্টা করে বলো। বা তাহলে পোলার দ্রাবকে অদ্রবণীয়তা বা তুমি একটু লিখতে পারো অপোলারে তাহলে আমরা কি বলতে পারি? যার পোলারায়ন বেশি এই তুমি ৩-৪ টা কথা বলতে পারবা। কি কথা একটু বলো দেখি? হ্যাঁ, একজন বলো। হ্যাঁ, তুমি বলো। সুন্দর করে কথাগুলা বলো, বলো। বলো। হ্যাঁ, তুমি বলো।
হ্যাঁ, আচ্ছা আমি বইলা দেই দেখো। এই কথাটাকে আমি কয়ভাবে বলতে পারি? আমরা জানি যত বেশি পোলার তত বেশি পোলার দ্রাবক দ্রবণীয় হবে। তাহলে এখন ফাজানের নীতি অনুযায়ী যাদের পোলার আয়ন বেশি হবে তারা তো সমযোজী হবে। যদি সমযোজী হয় তার মানে তারা অপোলারে দ্রবণীয় হবে বেশি। পোলারে দ্রবণীয় হবে কম। কথাটা কি সুন্দর করে বলতে পারি না? এটাই। এখানে একটা উদাহরণ দিছি। আমরা একটা উদাহরণে দেখি। দেখো আসো। আমাকে একটু দেখো সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। এই ৪ টার ভিতরে আমাকে ব্যাখ্যা দিবা কি? ব্যাখ্যা আ দেখো। এই তাহিরা ব্যাখ্যা দাও। না, না ভাই তোমাদের একটু মনোযোগী হইতে হবে তোমাদের। খেয়াল করো। এই ৪ টার ভিতরে এই যে ১, ২, ৩, ৪, ৫ ৪ টাই তো। এই ৪ টার ভিতরে বলছে এ পানিতে দ্রবীভূত। পানিতে দ্রবীভূত হয়। এরা হয় না। এরা কি হয় না? হয় না। ঠিক আছে? এই ৩ টা হয় না। কেন? তাইলে এটাতে পোলারায়ন বেশি হইছে। পোলারায়ন এটা তো বেশি, এটা তো বেশি, এটা তো বেশি। এটা তো সবচেয়ে বেশি পোলারায়ন। এটা সবচেয়ে কম পোলারায়ন হইছে। কেন হইছে কি পোলারায়ন কম? হ্যাঁ, 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 ক্যাটায়ন তো সবগুলা সেইম। হ্যাঁ, ফ্লোরিন, হ্যাঁ। তো আমরা বলছি ক্যাটায়ন যদি সমান থাকে অ্যানায়নের যার আকার ছোট, তার মধ্যে পোলারায়ন কম হবে। অ্যানায়নের যার আকার বেশি, তার পোলারায়ন বেশি হবে। তাহলে এখানে অ্যানায়ন কে? বেশি। আয়োডিন আকার বড়, তার মানে তার পোলারায়ন বেশি হইছে। পোলারায়ন যদি বেশি হয়, তার মানে তার সমযোজী ধর্ম বেশি। সে তো পোলারে অদ্রবীভূত হবে, এটাই তো স্বাভাবিক। কি ব্যাপারটা এটা না? তাহলে পরীক্ষাতে আসলে কিন্তু সুন্দর মতো ব্যাখ্যা দিতে পারবা। ওকে? তাহলে পানিতে দ্রবীভূত কেন এটা বেশি হইছে বুঝছি। আমাকে বলো তো এই যে তোমরা ২ জন শুধু কথাই বলতেছো। এই যে অর্ক বলো। সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হইলো কেন? এটা সুন্দর করে বলে দাও। সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হলো কেন? বলবা যে এটার ভিতরে কি হ্যাঁ, তুমি বলো। না পারলে সমস্যা নেই বলো। ফ্লোরাইড। না, না ফ্লোরাইড। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি বলো। তুমি বলে দাও তো। সবথেকে বেশি এখানে সমযোজী ধর্ম সবথেকে বেশি। যার কারণে ওইটা প্রদান দ্রবণ অদ্রবণীয় বেশি। ওই যে যেহেতু আয়োডিন। পানি আর এটা হলো পোলারায়ন কম হইছে। কম হইছে। বুঝছো তো? সিলভার ফ্লোরাইডের মধ্যে ফ্লোরিনের আকার ছোট। এজন্য পোলারায়ন কম হইছে। পোলারায়ন কম যদি হয় তার মানে সমযোজী হয় নাই বেশি একটা। এজন্য পানিতে হয়ে গেছে দ্রবীভূত। আর ওই আয়োডিনের আকার বড়। আমরা গতকালকে তো এগুলো নিয়ম পড়াইছি। তুমি মনে হয় দেখো নাই গতকালকের ক্লাস। তাইলে তো এই ক্লাস তো আর গাধা লাগবে না। গত ক্লাসটাই তো মেইন ছিল। কত সুন্দর করে পড়াইলাম এই টপিকসটা পড়ো। তারপরে আসো যৌগের বর্ণ। সেটা তখন জাজ করতে পারবো যখন এই টপিকটা আর ২ জনের কাছে পড়ে আসবা। আমি দরকার হলে টাকা দিব কিন্তু আরো ২ জনের কাছে পড়ে আসো। এরপরে নতুন একটা পয়েন্ট পড়ি দেখো। বলছে যৌগের আয়নের মধ্যে পোলার আয়ন যত বাড়বে, বর্ণযুক্ত হওয়ার প্রবণতা তত বাড়বে। কি সুন্দর কথা বলছে দেখো। এখন আসো। বলছে যার যত বেশি পোলার আয়ন বেশি। তাহলে এখন বলছে দেখো সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড আয়োডিনের মধ্যে এ এদের তো পোলার আয়ন কম হইছে। এদের এদের কালার কি হবে? কম হবে। কিন্তু ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে পোলার আয়ন বেশি হইছে না? এজন্য ওরা হবে কালারফুল। ঠিক আছে? যেমন ব্রোমিড হলো হালকা হলুদ আর এটা গাঢ় হলুদ। আমাকে বলো সিলভার ফ্লোরাইড সাদা কিন্তু সিলভার আয়োডাইড কেন? হলুদ কেন? তাহলে বলবো আয়োডিন এখানে আকার বড়। সিলভার আয়োডাইডে পোলার আয়ন বেশি হইছে। আর যার বেশি পোলার আয়ন সে তত বেশি কালার দিবে। কেন কালার দিবে? তার একটা পয়েন্ট আছে। যার বেশি জানার ইচ্ছা থাকবে তারা এই জিনিসটা পড়বেন। ভাই আমি মেডিকেলে পড়তেছি। হাজির নাকি টেস্ট? শুনতে পাচ্ছেন কিনা? আমি পয়েন্টটা বুঝাই নেই। লাগবে না ওইটা। ওকে। তারপরে আসে যোগের পণ্য কেন? আচ্ছা। আমাকে একটু বলো সত্যটা কি? এবার দেখে বলে দেন। বলো আলিফ বলো। মার্কারি ক্লোরাইড বর্ণহীন কিন্তু মার্কারি আয়োডাইড লাল বর্ণ। আয়োডাইড আকার বড়, পোলারাইন বেশি, এইজন্য বেশি তার কালার হবে। ওকে। আবার দেখো ল্যাড ক্লোরাইড সাদা, ল্যাড আয়োডাইড ক্লোরিন আকার ছোট আর আয়োডিন আকার বড়। আয়োডিন আকার যখন বড় তার হলো পোলারাইন বেশি। পোলারাইন বেশি হলে কালারফুল হবে। এবার আসো বুদ্ধি করে দেখো।
দেখা যায় অক্সাইড সালফাইড আয়নের পোলারিটি হওয়ার প্রবণতা একটু বেশি। তারপরে বলছে অক্সাইড এবং সালফাইড আয়নের কি হওয়ার প্রবণতা বেশি থাকে? পোলার আয়ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলে এদের উৎপন্ন এদের দ্বারা যৌগগুলো কালারফুল হয়। দেখো কপার সালফাইড, লেড সালফাইড, মার্কারি সালফাইড এগুলা কি? এটা কি হলুদ। এটা কি? বলছে সালফার অক্সাইড এটা হলো ১৬ নাম্বার গ্রুপের মৌল। বলছে এরাও নাকি বেশি কি হয়? পোলারিত হয়। এখন এর ভিতরে আবার অক্সিজেনের নিচে আছে সালফার। অক্সিজেনের উপরে সালফার নিচে না? অক্সিজেনের নিচে সালফার না? তাহলে অক্সিজেন এবং সালফারের মধ্যে কার পোলারাইন বেশি হবে? সালফারের। এইজন্য সালফারের কালারটা অক্সিজেন থেকেও বেশি। অক্সিজেনের গুলো হলো কালো কালার কিন্তু সালফারের গুলো কি কালার? হলুদ বা কমলা কালার। বুঝতে পারছো? এই জিনিসটা তোমাদের বইতে আবার এত সুন্দর করে লেখা নাই। হাজারী নাগের বইতে আছে। দেখাচ্ছি একটু পরেই। আছে। দেখাচ্ছি। তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, আমাকে একটু বুদ্ধি কইরা বলো। সুন্দর কইরা বলো। আমি আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। সিলভার ক্লোরাইড দিলাম আর সিলভার আয়োডাইড দিলাম। আমাকে কে দিবে আমাকে এই যে তুমি দাও। আমরা একটু পার্টিসিপেট করো। কোন না পারলে সমস্যা নাই। হ্যাঁ, মিতু বলো। সিলভার ক্লোরাইড এবং সিলভার আয়োডাইডের মধ্যে কোনটা বিদ্যুৎ পরিবহন করতে পারে বেশি? এটা বিদ্যুৎ পরিবহন করতে পারে বেশি। খুব সুন্দর। কেন পারে? হ্যাঁ। তাহলে হ্যাঁ, খুব সুন্দর হ্যাঁ, ঠিকই বলছে। তাহলে সিলভার ক্লোরাইডের মধ্যে পোলার আয়ন কম হইছে। পোলার আয়ন যদি কম হয় তার মানে সমযোজী কম। সমযোজী কম থাকলে তো বেশি বিদ্যুৎ পরিবহন করবে। আর এটার মধ্যে পোলার আয়ন বেশি হইছে। এজন্য কি হবে? ঠিক আছে? ওকে? বুঝাতে পারছি আমি? ওকে। দেখি এবার বলেন। হ্যাঁ, কথা নাই। ভিডিও রেকর্ড করতেছি আমি। তারপরে বলো। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এই ৩ টার ভিতর কোনটার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি? কেউ বলো না। এই সোডিয়াম ক্লোরাইডের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি। কেন বুঝছো? হ্যাঁ, এখানে হলো ১ নাম্বার নিয়ম খাটবে। হ্যাঁ, এখানে সোডিয়ামের চার্জ +1, এখানে +2, এখানে +3। আমরা বলছিলাম যেখানে ফাজানের প্রথম নিয়ম, যার চার্জের মান বেশি, যার পোলারাইন বেশি, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার সবকিছু কম। দেখো, আমি একটা কিন্তু কথা বলে দিয়েই সবকিছুর উত্তর হয়ে গেছে। যার পোলারাইন বেশি তার সবকিছু কম। ঠিক আছে? শুধু একটা জিনিস বেশি, কালার বেশি। কি বেশি? একটু আগে দেখলাম না? হ্যাঁ? ওটা তো ব্যাখ্যা দেওয়ার জন্য। চার্জ দিয়েই তো আমি বের করলাম। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসি অক্সাইডের প্রকৃতি। এই দেখো, অক্সাইডের প্রকৃতির মধ্যে আসো। বলছে ক্যাটায়নের পোলারাইন ক্ষমতা যত বেশি হয় ধাতুর অক্সিজেন বন্ধনের সমযোজী বন্ধন সমযোজী ধর্ম তত বৃদ্ধি পায়। অর্থাৎ দেখো এই একটা পয়েন্ট, এগুলা কিন্তু এক্সট্রা অনেক জিনিস। অক্সাইডের প্রকৃতির কথা বলছি যাদের পোলারাইন বেশি আছে না তাদের মানে যে সকল অক্সাইডের ভিতরে পোলারায়ন বেশি হবে সে সকল অক্সাইডটা বেশি শক্তিশালী হবে। কি হবে? এই জন্য তাদের ক্ষারকত্ব কই তোমাদের ফরিদপুরে কেউ আর এইভাবে ধরে পড়াবে না। আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে একটু বেশি জানানো। বুঝতে পারছো? ক্যাটানে এখানে ঘটনা কি হয়েছে একটু খেয়াল করো। আমরা অনেক আগে তোমাদেরকে যখন ক্ষার ধর্ম এবং অম্ল ধর্ম ব্যাখ্যা দিতেছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যারা ইলেকট্রন দেয় তারা হলো ক্ষার, যারা নেয় হলো তারা হলো কি অম্ল। বলছি না লুইস ক্ষার লুইস অম্ল একটা মতবাদ ব্যাখ্যা দিছিলাম। ওই যে এই নীতিটা এই যে যখন NH3 এবং PS3 ক্ষার ধর্মিতা ব্যাখ্যা করো ওই যে 15 নাম্বার গ্রুপের মৌল যখন পড়াছিলাম 15 নাম্বার গ্রুপ তখন বলছিলাম যাদের ইলেকট্রন দেয় তারা হলো কি তাহলে এই নাইট্রোজেনে তো একজনের মুক্ত জোড়া আছে, ফসফরাসে একজনের মুক্ত জোড়া ইলেকট্রন আছে যেন তারা ক্ষার। এখন ঘটনা হইলো কি দেখো যে সকল অক্সাইড পোলার আয়ন বেশি তাদের না খুব দৃঢ়ভাবে থাকে। দৃঢ়ভাবে থাকলে কি সেই ইলেকট্রন দিতে পারে? তো ইলেকট্রন যদি সে না দেয় তাহলে ক্ষার ধর্ম তো বাড়বে না কমবে। এটাই তো বললো। আই হাই দেখো। ঠিক আছে এবার ধাতুর অক্সিজেন বন্ধনে যত বেশি সমযোজী প্রকৃতির হবে
কারণ কি ইলেকট্রন বেরোতে পারবে না। ইলেকট্রন বেরোতে পারলেই তো খারাপ হবে। শক্ত করে থাকলে বের হবে কেমনে? দেখছো এবার কি কথাটা বুঝতে পারছো? তাহলে এখন আসো। তাহলে এখন তুমি যদি এখানে একটু আসো, এখানে এগুলো একটু খেয়াল করবা। পোলারায়ন আচ্ছা। এবার আসো কণিক সম্পর্ক। কণিক সম্পর্কটা আমরা একটু পরে হাজারিনাগের বই থেকে দেখাবো। এটা মূলত হবে সম্পর্ক, এখানে ভুল লিখছে। এটা তোমার বইতেই আছে এটা। ওই লেখা আছে না দেখছো? তারপরে আসো ধাতব কার্বনেটের স্থায়িত্ব। ধাতব কার্বনেটের আচ্ছা। এবার আসো এটা বুঝাই। দেখি তো আসো তো। ধাতব কার্বনেটের স্থায়িত্ব না? আমি একটু পরে তোমাদের বইতে এগুলা পড়াচ্ছি। তোমাদের বই থেকেও দেখাই দিচ্ছি। ওকে, দেখাচ্ছি দাঁড়াও ১ টা মিনিট। আমাকে একটু বলো, আমাকে একটু বলো, হ্যাঁ? বুদ্ধি করে বলো। এখানে ৩ টা কার্বনেট দেওয়া আছে। এই ৩ টা কার্বনেটের স্থায়িত্ব আমাকে একটু তুলনা, কার স্থায়িত্ব বেশি? আচ্ছা, যাকে ভাঙতে পারবে না তার স্থায়িত্ব বেশি। আর যাকে অল্পতে ভাঙে ফেলবে তার স্থায়িত্ব কি? এবার ইনডাইরেক্টলি মানে আমরা চিন্তা করি দেখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যে অ্যানায়ন কিন্তু সেম কার্বনেট। তাহলে ক্যাটায়ন কি? বেরিলিয়াম, ক্যালসিয়াম। তাইলে আমরা এখানে প্রথম কথা আমরা যেটা বলব, প্রথম কথা যার পোলার আয়ন বেশি তার সমযোজী বেশি। তার গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক না কম। তার মানে তার বিয়োজন তাপও কম, তার ভাঙতে লাগবে কম। যার ভাঙতে লাগবে কম তার মানে তার কি স্থায়িত্ব কম। আর যার ভাঙতে লাগবে বেশি তার স্থায়িত্ব বেশি হবে যে যার পোলার আয়ন কম হয়েছে তার স্থায়িত্ব বেশি। আর যার পোলার আয়ন বেশি হয়ে গেছে কম। কে- এখন আমরা দেখতে হবে তার কার পোলার আয়ন হয়েছে। বুঝতে তাহলে তো কথাকে বোঝাতে পারছি আমি? ওকে, তাইলে এরা পোলার আয়ন বেশি হয়েছে। হ্যাঁ, কারণ ক্যাটায়নের ক্ষেত্রে তো আকার ছোট যার, বেরিলিয়ামের তো পোলার আয়ন বেশি হয়েছে না? বুঝতে পারছো? এই অর্ক দেখো তো, অর্ক দেখো খেয়াল করে একটু আয়োডিনের ব্যাখ্যা দিয়েছিলাম না? এখানে তুমি দেখো বেরিলিয়াম, কার্বনেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। অ্যানায়ন কিন্তু সেম। এটা তো কার্বন, প্রত্যেকটা তো কার্বনেট না? কিন্তু এখানে ধাতুর মধ্যে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম না? এখানে ক্যাটায়ন ভিন্ন। ক্যাটায়ন কি? তা আমরা বলছি ক্যাটায়নের কাছে যার আকার ছোট তার পোলার আয়ন বেশি। তাহলে এখানে আকার ছোট এটা তার মানে তার পোলার আয়ন বেশি। যেহেতু তার পোলার আয়ন বেশি তার মানে তার গলনাঙ্ক কম। বিয়োজন তাপ কম হবে তার মানে তার স্থায়িত্ব কম হবে। আর যেহেতু এটার পোলার আয়ন কম হচ্ছে তার মানে এটার গলনাঙ্ক বেশি, তার স্থায়িত্ব বেশি হবে। সিম্পল। এরপর তোমাদের জন্য কি আর করব? এবার আবার দিছি। এইবার তারা কি করছে দেখো। এই এক জিনিস দিল। মানে তার শুধু লেখা বাড়াবে। কি এক মজার জিনিস দিয়ে দিছি। দেখছো? মানে তুমি দেখো অবস্থা। এত যা, যা পড়লাম না তারা সে একটা সামারি করে দিছে খুব সুন্দর করে দেখো। ঠিক আছে? এই বইটাতে এটা মাখনের মতন দিয়ে দিছে। দেখছো অবস্থাটা দেখছো? আয় দেখছো, দেখছো অবস্থাটা দেখছো? কি সুন্দর করে সে মানে তুমি যাতে ভুল নাও হয়। কত সুন্দর করে এগুলো। আর সাথে কোন নীতিতে ব্যাখ্যা দিছি এটাও লিখে দিছি। কোন নীতিতে ব্যাখ্যা হইছে সেটা দিয়ে দিছি। সম্পর্কগুলা দেখো। শুনো, পোলার আয়ন কমতেছে এদিকে বাড়তেছে। সমযোজী এদিকে বাড়তেছে। তার মানে গণাঙ্ক এদিকে বাড়বে, এদিকে কমবে। কি সুন্দর না? দেখো। এটা হলো অ্যানায়ন এবং আকার কিন্তু ক্যাটায়ন আকার ছোট এটা দিয়ে ব্যাখ্যা দিছি। এটা হলো ক্যাটায়নের আকার দিয়ে ব্যাখ্যা দিছি। তো এখানে আসো তুমি খুব সুন্দর এখানেও সেম জিনিস আলোচনা করছে। আমি এগুলা নিয়ে আলোচনা আর করব না। আমি এই ক্লাসটা শেষ করতে চাচ্ছি। নতুন টপিকে যাবো এখন। আমি এখন ও তোমাদের বইতে যাইতে হবে তো। তোমাদের বইতে ওই বেসে পড়াচ্ছিল এই টপিক গুলা কালকের বেসে। কি? না ডাইপোল পড়ায়নি তো। ডাইপোলে যাবো তার আগে এই টপিকসটাই ওই বই থেকে একটা সেকেন্ড আমরা একটু সামারি সামারি না জাস্ট কি? ডাইপোল এক লাইন। এত টেনশনের কিছু নাই রে ভাই। এই যে শোনো তোমাদের কিন্তু অনেক পড়া রে ভাই। এই যে আমি কিন্তু সব লাইন পড়াই নাই। আমি ব্যাপারটা বুঝাইছি। প্রত্যেকটা লাইন ধরে, ধরে তো তোমার বাসায় পড়তে হবে। কি পড়তে হবে না বলো? এত অল্প পড়া না তো। অনেক বেশি কেমিস্ট্রি পড়া দিচ্ছি আমি। তোমরা চিন্তা করতে পারবে না। যারা পড়াশোনা করতো তো শুধু তারাই ফিল করতে পারতেছে যে পড়া কতগুলা। আমি ৩ টা বই থেকে পড়া দিচ্ছি কিন্তু। তোমরা কি কিনছো কিনা বই আমি জানি না। হ্যাঁ, পিডিএফ গ্রুপে দেওয়া আছে। আর সবচেয়ে ভালো হবে পিডিএফ দিয়ে হবে না, কিনে ফেলো। না অনেক বেশি লাগবে।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা আসো। এই টপিকসটাকে সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে একসাথে ব্যাখ্যা দিছে। আমি একটু এইজন্য আমি এটাকে আলাদা করে বুঝাবো এই কারণে নিয়ে আসলাম। শোনো, মানে ব্যাপারটা হলো ক্যাটায়নের চার্জ এবং ক্যাটায়নের ব্যাসার্ধের অনুপাতটাকে বলা হবে আয়নিক পটেনশিয়াল বা আয়নিক বিভব। এটা হলো তোমার হলো কি এরকম কি বলে আমার এখন আসলে মনে নাই। আচ্ছা, শোনো, এই যে সূত্রটা এই সূত্র থেকে তুমি আচ্ছা এই লাইন থেকে তুমি ২ টা সূত্র বানাও তো। দেখি তো আমরা মিলাইতে পারি কিনা। আচ্ছা আমি বলে দিচ্ছি। কিচ্ছু করার দরকার নাই। অল্প খেয়াল করো। আয়নিক পটেনশিয়াল মানে হলো ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের ব্যাসার্ধ। বলছে যার আয়নিক পটেনশিয়াল বেশি, এই বিভব বেশি, তার পোলারাইন বেশি। এই কথাটা যে বলছে তারা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। দেখো, এই দেখো এটার সাথে কি সমানুপাতিক সম্পর্ক না? তো আমরা তো বলছি চার্জ যার বেশি পোলারাইন তার বেশি। আমরা তো এটা বলেই দিয়েছিলাম ১ নাম্বার সূত্রে। তাহলে আমাকে যদি বলা হয় পটেনশিয়াল বেশি, ঠিক আছে, পোলারাইন বেশি। এই লাইনটাকে আমি আরো ডিটেইলস এ ঢুকলে, হ্যাঁ, ভাই ক্যাটায়নের সাথে তো সম্পর্ক এমনই ছিল। আর ব্যাসার্ধের সাথে সম্পর্ক তো ব্যস্তানো দিকে ছিল। ক্যাটায়ন আকার ছোট তো পোলারাইন বেশি। ছিল না? তাহলে এই কথা মানেই আমরা অলরেডি পিছনে পড়াই আসছি। তো এখন এবার আসেন তো দেখেন তো। এখন যদি বলে দেখেন তো এই কথাটাকে আপনারা দেখে এনজয় করতে পারতেছেন কিনা দেখেন। দেখেন তো এই কথাটার সাথে আপনারা কি একটু এনজয় করতে পারতেছেন কিনা? ক্যাটায়নের আয়নিক পটেনশিয়াল দেখো তো এই কথাটাকে শুধুমাত্র তারা এখানে একটা মানে পাকনামি করছে। মানে আগে আমি বলছিলাম যার পোলারাইন বেশি তার সবকিছু কম না। তারা এখানে একটু বলছে যার আয়নিক পটেনশিয়াল বেশি। আরে ভাই যার আয়নিক পটেনশিয়াল বেশি তার তো পোলারাইন বেশি। আর যার পোলারাইন বেশি তার সবকিছু কম। এই কথাটাই বলছে। ঠিক আছে? অল্প তাপে বিয়োজন ঘটে। এই যে শুধু এই যে রঙের কথাটা বলছে। দেখছো? আছে না? তো একটু আগে দেখলাম না বিয়োজন তাপ কম। দেখছো কিনা? সবই কম। এবার দেখেন আপনাদেরকে একটা পয়েন্ট বুঝতেছি কিনা? এই যে কেন পানিতে দ্রবণীয়, কেন পানিতে দ্রবণীয় না? যৌগের বর্ণ কেন খালাস হইলো? বললাম না একটু আগে? তারপরে বিয়োজন তাপেরটা এই দেখো একটু আগে এটা পড়াইছি কিনা কার্বনেটের? পড়াইছি না? এবার আসেন কর্ণ সম্পর্কতে আসেন। ১ সেকেন্ড বুঝতেছো? কর্ণ সম্পর্কতে আসো। কোথায় আসো? কর্ণ সম্পর্ক। মনোযোগী দিলে আশা করি পারবা। এত ডিটেইলস কারণ আমার ইচ্ছে হলো তোমাকে ভালো জায়গায় যাইতে হবে। এইজন্য। তুমি তো যদি ওই সিটি কলেজের পোলাপানদের মতো বিহেভ করো তাহলে তো হবে না। সরকারি কলেজের পোলাপানদের সাথে সম্পর্ক রাখলে হবে। চিনো না সরকারি কলেজ? তো ওদের সাথে তো তোমার চলতে হবে না। তোমার তো চলতে হবে ভালো। ঠিক আছে? অসুস্থ তুমি? জ্বর মনে হচ্ছে। আচ্ছা। আচ্ছা কথা নেই দেখো। হুম, আমরা আসি মৌলের কর্ণ সম্পর্কতে আসি। দেখো ২ নাম্বার পর্যায়ে এই দেখো পর্যায় সারণীটার দিকে তাকাও। ২ নাম্বার পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন সিরিয়ালে। আর ৩ নাম্বার পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এখন তুমি যদি এখানে একটু তাকাও, কণাকণি দেখো ২ নাম্বার এবং ৩ নাম্বারের কণাকণি মৌলগুলার মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া যায়। কি পাওয়া যায়? কিছুটা মিল পাওয়া যায়। আকার, আকৃতি, গণনাঙ্ক, বৈশিষ্ট্যের দিক দিয়ে। এই যে তাদের মধ্যে একটা সম্পর্ক, কি সম্পর্ক? কণাকণি সম্পর্ক। এটাকেই বলা হবে কর্ণ সম্পর্ক। কি? আ আমরা শোনো, এক্সাক্টলি আমিও তো গতকালকে বলছিলাম যে মনে আছে? তাহলে কাছাকাছি হয়ে গেল না? বুঝতে পারছো? এই যে তুমি কি বুঝতে পারছো এই কথাটা? আচ্ছা। তাহলে দেখো এই যে সুন্দর কথা তারা বলে দিচ্ছে আয়নিক ব্যাসার্ধ। তারা খুব সুন্দর কথা বলছে ব্যাসার্ধ। প্রায় সেম। আমরা গতকালকে ওই যে লাস্টে একটা জিনিসের ব্যাখ্যা দিছিলাম না? যে কপার ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের একটা ব্যাখ্যা দিছিলাম না? আয়নীকরণ শক্তিও প্রায় সেমই হবে। নিচে গেলে কমে, বাড়ে গেলে বাড়ে। তাহলে এটা কাছাকাছি হয়ে গেছে। কিরে ভাই? এটা কোনো কথা হইলো? দেখো, কেমিস্ট্রি কি আসলে কি বিরক্তিকর বিষয় না মজার বিষয় বলো? আমি বলতেছি হয়তো কোনটা ক্লাস আমার মনে হয় না যে সংক্রায়ণ মত এতটা জটিল টপিক। তোমাদের কাছে সহজ ছিল না বলো? এই যে পোলারায়ন কি একটু কঠিন লাগতেছে এখন? গতকালকের আগের ক্লাসে পোলারিটি পড়ালাম। কত ইজি ছিল। ওটা ছিল সমযোজীর আয়নিক বৈশিষ্ট্য। আর পোলারায়ন হলো আয়নিকের সমযোজী বৈশিষ্ট্য। কত সুন্দর। আগামীকালকে হাইড্রোজেন বন্ধন। আগামীকালকে এই যে একটু পরে ছিল ডাইপোলার।
তারপর হাইড্রোজেন বন্ধন, তারপর অধ্যায় শেষ। ঠিক আছে? আমাদের এই অধ্যায় শেষ করার পরে ২ টা ক্লাস পুরা টেস্ট পেপার পড়াবো। ঠিক আছে? ২ টা ৩ টা ক্লাস। ওকে, তারপর তড়িৎ-ঋণাত্মকতা। আচ্ছা, তাহলে তড়িৎ-ঋণাত্মকতা সেম হবে, পোলারায়ন ক্ষমতা সেম হবে, আয়নিক চার্জের ঘনত্ব সেম হবে। কোনাকুনি এইসব বৈশিষ্ট্য সেম থাকবে। ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী পড়াতে আসি। এর ভিতরে একটু কঠিন করে দিছে নাকি দেখি তো? ভাই। ওরে বাবা! এখানে তো অনেক কিছু লেখা বসে আছে। দাঁড়াও। আমরা এরপরে আমাদের যে টপিকসটা আমরা পড়াবো হ্যাঁ, আমরা এরপরে টপিকসটা আবার এখান থেকে পড়াবো। ওই বই খুললে তুমি পাগল হয়ে যাবা। এই টপিকসটা আবার এখান থেকে এগুলো সব পাগল হয়ে যাবা তুমি। ঠিক আছে? এখান থেকে পড়বো না, আমরা আবার এখান থেকে পড়বো। এই যে কথাগুলা বলি ধারাবাহিকভাবে তুমি পড়লে এটা বুঝবা। না, না, আমার একটা ভ্যান ডার ওয়ালস বলের মধ্যে আসি। ভ্যান ডার ওয়ালস বল। অপোলার যে সমযোজী অণুগুলো আছে, ভ্যান ডার ওয়ালস মানিয়ে আমরা একটা বলের মধ্যে আসি। বল আমরা জানি ধাতব বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধনের নাম শুনছো না? তো একটা বন্ধন আছে নাম হলো বল আছে নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল বা দুর্বল বল। এটা একটা কি বল? দুর্বল বল। বলছে আমরা যদি একটু খেয়াল করি বন্ধনের মধ্যে আমরা যদি আসি ২ রকমের বন্ধন আছে। একটা হচ্ছে বন্ডিং, একটা হলো নন বন্ডিং। ব্যাপারটা দেখো, খেয়াল করো। বন্ধন মূলত ২ রকমের মানে বল। একটা হলো বন্ডিং, নন বন্ডিং। আন্তঃআণবিক বল মানে একটা অণুর সাথে আরেকটা অণুর মধ্যে আকর্ষণ বলকে বলবো আন্তঃআণবিক আকর্ষণ বল। কয় রকমের? একটা হলো বন্ডিং। বন্ডিং মানে কি ব্যাপারটা বুঝো। তুমি তোমার বউকে আকর্ষণ করে। তোমার বউর প্রতি একটা টান কাজ করে। এটা স্বাভাবিক। কারণ তার সাথে তোমার কি একটা বন্ধন আছে। বিবাহিত একটা বন্ধন। তোমার মায়ের সাথে তোমার একটা কি আছে? আত্মার বন্ধন আছে। আকর্ষণ কাজ করবে, করতেছে। তোমার সাথে তোমার বোনের রক্তের সম্পর্ক কাজ করবে। একটা মেয়েকে তোমার ভাল লাগে, তার প্রতি আকর্ষণ কাজ করে। তার সাথে কি তোমার বন্ধন হইছে? না বন্ধন না হওয়া তো তার প্রতি একটা আকর্ষণ কাজ করতেছে। ওটা হলো নন বন্ডিং তবে আন্তরিক আকর্ষণ বলে। কথা কি বুঝাতে পারছি আমি? নন বন্ডিং তবে আন্তরিক আকর্ষণ বল। তাহলে আন্তরিক আকর্ষণ বল কয় রকমের? ২ রকমের। বন্ডিং, নন বন্ডিং। ওকে। বন্ধনের ভিতরে আমরা একটু আসি। দেখো একটু মজার জিনিস। এই দেখো, এখানে একটু খেয়াল করো। এখানে একটু খেয়াল করো। এই বক্সটা আমরা একটু খেয়াল করি। এইটা হলো সুন্দর একটা বক্স। এই বক্সটাতে একটু দেখো। আয়নিক বন্ধন। আচ্ছা আয়নিক বন্ধনে কি বন্ধন হইছে? হইছে এই কিরে? একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ত্যাগ করছে না? এটা কি সত্যিকারের বন্ধন না? সমযোজী বন্ধন সেখানে কি বন্ধন হইছে? হইছে তো। ২ টা ইলেকট্রন শেয়ার করছে না? ধাত্বিক বন্ধন সেখানে কি বন্ধন হইছে? হইছে। সঞ্চারণশীল ইলেকট্রন এই ধাতব বন্ধনটা হলো সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা। কি ইলেকট্রন দ্বারা? শোনো, এখন তোমাকে একটু খেয়াল করো। এই বন্ধন আমি আবারও বলতেছি, বন্ধন কয় রকমের? বন্ধন ২ রকমের। সরি, আকর্ষণ বলটা ২ রকমের। একটা হলো বন্ধনের মধ্যে বন্ডিং এর আকর্ষণ। বন্ডিং এর মধ্যে কয়টা আছে? আয়নিক, সমযোজী, আদর। সত্যিকারের বন্ধন হইছে। এর মধ্যে কি দিয়া বন্ধন হইছে এবার আসো। আয়নিক হইছে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে। আর সমযোজী আর হলো ধাতব বন্ধন সঞ্চালনশীল। ওই যে আমরা জানি কি ধাতুগুলোর শেষে যে বিজোড় ইলেকট্রন থাকে ওটা চলাচল করতে পারে। এটা চলাচল করতে পারে বিধায় তো ধাতু বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, শক্তির মানগুলার দিকে একটু তাকান তো। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার ওই মেয়েটার প্রতি আকর্ষণ খুব অল্প। ২ দিন পর আরেকটা মেয়েকে দেখছো ওটা ভুলে যাবা। ৩ দিন পর আরেকটা দেখছো ওটা ভুলে যাবা। কিন্তু তুমি যদি বিবাহিত থাকো, যতই তুমি দেখো না কেন তোমার বউর প্রতি একটা মায়া লাগবে। তুমি এত মা দেখতেছো। এত জনের মায়াকে দেখে কি তোমার নিজের মারে ভুলে যাও নাকি? এটা অনেক বড় মান। দেখো এগুলা কত? দেখো তো। এগুলা কত? এগুলা কত দেখো। এগুলা কত দেখো তো। আর এগুলা কত? ওরে বাবা! তো যেগুলো বন্ডিং হইছে ওগুলার শক্তি অনেক। আর যেগুলো নন বন্ডিং সেগুলা কি? কম। এখন তোমরা যেটা নতুন পড়াবো আজকে নতুন জিনিস। শোনো, অবশ্যই বক্স হলো টিটিএম টান টানা মানে একবার পুরা টনটনা মুখস্থ।
টনটনা না, টনটনা। ঠিক আছে? আয়নিক বন্ধনের শক্তি মাত্রা কত? 40 থেকে 400 থেকে 4000 কিলোজুল। মানে যেকোনো একটা আয়নিক বন্ধন ভাঙতে তোমার এত কিলোজুল দিতে হবে। সমযোজী বন্ধনের শক্তির মান কত? তাহলে কি এটা অনেক বেশি না? অনেক বেশি হওয়ার পেছনে কারণ কি? সত্যিকারের বন্ধন। সত্যিকারের বন্ধন হইছে। ওকে। এইবার আসেন এখানে। এইবার হলো নতুন পড়াতে আসি। এটাই আমাদের আজকে লাস্ট ক্লাস। আমরা লাস্ট আমরা আগামী ক্লাসে আবার এগুলোর ডিটেইলস এ যাবো। এই ৫ টা দেখতে হবে তো। দেখো তো। নন বন্ডিং এর বেলায় তোমরা কি দেখো? আয়ন ডাইপোল, হাইড্রোজেন বন্ধন, ডাইপোল ডাইপোল, আয়ন আবিষ্ট ডাইপোল, ডাইপোল আবিষ্ট ডাইপোল, লন্ডন বল বা বিসনেন বল। কতগুলো এগুলোর নাম শুনে কি আপনারা শুনছেন আগে? শুনেন নাই তো। এগুলো একটু কি বলতেছি, এগুলো তো একটাও বুঝো নাই। এগুলো সব বুঝো। শুধু একটার নাম শুনছো। হাইড্রোজেন বন্ধনটা বুঝাইছি। তাহলে এই কথাগুলো এখন আমরা একটু বুঝি। সব কথা বুঝে দেখো। আয়ন ডাইপোল আকর্ষণ। দেখেন, এই দেখেন। কি বলতেছে আয়ন? উদাহরণটার দিকে তাকান। এখানে একটা ডাইপোল দেখা যাচ্ছে কিনা? পানি কি? অক্সিজেন ঋণাত্মক, হাইড্রোজেন ধনাত্মক প্রান্ত না? হাইড্রোজেন, হাইড্রোজেন। মাইনাস এখানে প্লাস, এখানে প্লাস। তাহলে ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্ত হইছে। তাহলে কি এটা কি হলো এটা? ডাইপোল সৃষ্টি হলো। এই ডাইপোলের সাথে এখানে একটা আয়ন দেখা যাচ্ছে কিনা? এ প্লাসটা এ মাইনাসের সাথে একটা দুর্বল বন্ধন তৈরি করলো, একটা আকর্ষণ করছে। তাহলে আয়ন ডাইপোল। ওকে। এবার আবার দেখেন তো এখানে একটা ডাইপোল আছে কিনা? এখানে ডাইপোল আছে কিনা? তো ডাইপোল যেটা ডাইপোল আকর্ষণ বল। কি ডাইপোল বলা যায় কিনা? তাহলে আচ্ছা, এখানে আমরা হাইড্রোজেন দিছি, হাইড্রোজেন এটা ডাইপোল বলা যাবে। আবার হাইড্রোজেনও বলা যাবে, কারণ এখানে একটা হাইড্রোজেন আছে। আর একটা তড়িৎ ঋণাত্মক পরমাণু আছে। এটা আমরা কালকে ডিটেইলসে বুঝাবো। হ্যাঁ, বুঝাচ্ছি। এটা খেয়াল করো। এটা কি? হায় হায় রে! ঝামেলা লাগাই দিল, হ্যাঁ? ভাই অক্সিজেনটার দিকে তাকাও তো। কি কিউট করে সে বসে আছে। কি কিউট করে সে বসে আছে না? কিন্তু এই প্লাসটা যখন আসবে, অক্সিজেনের যে ঋণাত্মক ইলেকট্রন গুলো আছে তার মন মানবে না। তো ভাই এখানে প্লাস আছে, আমি তো তার দিকে যাবো। তো এই জন্য অক্সিজেনের মধ্যে কি হইলো? একটা সাময়িক সময়ের জন্য একটা মাইনাসের প্রান্ত তৈরি হবে। সাময়িক সময়ের জন্য ক্ষণস্থায়ী। কি? অক্সিজেন এটা হলো অস্থায়ী অপলাস। আমরা এই যে পোলার আছে না, ডাইপোল আছে না? এদের মধ্যে আবার ২ রকমের আছে। একটা স্থায়ী। যেমন এই পানিটা হলো স্থায়ী ডাইপোল। তবে আমরা কি বলবো? যাদের মধ্যে ইলেকট্রন আছে, মনে করি এই অক্সিজেন বা যেকোনো পরমাণু যদি কোনো ক্যাটায়ন দ্বারা স্বল্প সময়ের জন্য আবিষ্ট মানে আকর্ষণ, প্রভাব। তো এই আয়রন 2+ এর প্রভাবে অক্সিজেনের ইলেকট্রন ম্যাগ, আমি একটু পরে একটা ছবি দেখাচ্ছি। ছবি দেখলে বুঝবা। এদিকে চলে আসবে। এটা কি পার্মানেন্টলি এলো নাকি স্বল্প সময়ের জন্য? এটাকে বলা হবে আয়ন আবিষ্ট ডাইপোল। একজন তার বন্ধু আলে মেয়ে নিয়ে ঘুরতেছে। তার স্বল্প সময়ের জন্য তার মনের ভিতরে তার বাবা সে বলছে, "তুই কোনোভাবেই মেয়ের দিকে তাকাবি না।" কিন্তু তার দেখা দেখি তার মনের ভিতরে একটা আজকে যদি আমার গার্লফ্রেন্ড থাকতো আমি তো ঘুরতে পারতাম। এটা স্বল্প সময়। বাসায় আসার পর তখন তার বাবা বকা দিছে। "তুই পড়াশোনা করছ নাকি কি কারণে?" তখন আবার সে ওই চিন্তায় ভুলে গেছে। কথা বুঝছো? তার দেখা দেখি তার মধ্যে আবিষ্ট হলো। তার দেখা দেখি তার মধ্যে কি তৈরি হলো? ডাইপোল এবং আবিষ্ট ডাইপোল। ডাইপোল এবং আবিষ্ট ডাইপোল। তাহলে এখন তুমি দেখো, এটা কি? এটা কি রে? এটা কি? আচ্ছা, ক্লোরিন এটা কি ডাইপোল না? আর এটা কি ডাইপোল? ওটা তো জাস্ট ক্লোরিনই। কিন্তু এখানে এই আবিষ্ট হওয়ার এইটার কারণে এখানে আবার কি হবে? প্লাস মাইনাস তৈরি হবে। অসম বন্টন হবে। এই কথাটা আমি বলি নাই। কালকে এগুলো আরো ডিটেইলস এ বুঝাবো। ক্লোরিন ২ টাই কি শেয়ার না? তো ২ জন শোনো কথাটা খেয়াল করো। ক্লোরিন কি? মাঝখানে আছে। শোনো একটা কথা বলি। অস্থায়ী এবং স্থায়ী ডাইপোল কখন হবে? বোঝার উপায়। যদি একই রকম মনে হয়। দেখো এখানে ক্লোরিন ২ টা তো একই না? অক্সিজেন ২ টা কি একই না? যদি একই জিনিসের হয় তাহলে অবশ্যই অস্থায়ী ডাইপোল। আর যদি ২ টা ২ রকম হয় তাহলে তো ২ দিকে টানাটানি করতেছে, স্থায়ী ডাইপোল। এখন
ক্লোরিন যে ইলেকট্রন শেয়ার করতেছে মাঝখানেই আছে না? কিন্তু এই মাইনাসের কারণে তখন এদের যেকোনো একদিকে বেশি যাবে আরেকদিকে একটু কম যাবে। তখন তাদের মধ্যে ডাইপোল তৈরি হয়ে যাবে। যেদিকে বেশি গেছে ওইদিকে হয়ে গেল মাইনাস, যেদিকে কম গেছে ওইদিকে প্লাস। এটা কি সবসময় হইল? কথাটা কিন্তু খুবই গভীর কথা। কথাকে গভীরভাবে বুঝতে হবে আসলেই। আসলেই গভীরভাবে বুঝতে হবে। তাহলে আবিষ্ট যেগুলা তোমার হলো ক্ষণস্থায়ী ডাইপোল ওগুলাতে সেম জিনিসের হবে। এবং আবিষ হওয়ার পরে তাদের মধ্যে একটা ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হবে। এবার আসেন তো এখানে। আয় হায় রে! বাকি বল বা বিস্তরণ বল। মানে ওই যে মনে করো এর নাম কি? হাফসা। ওকে আমি একটা থাপ্পড় দিতে চাচ্ছি। আমি একটা কাজ করলাম, একে থাপ্পড় দিলাম। আমি বললাম, "তুমি একটা চেইনের মতন থাপ্পড়টা তাকে দিবা।" চেইন স্ট্রাকচার। মনে করো আমি তাকে দিলাম থাপ্পড়, সে তাকে দিল। সে তারে দিল, সে তাকে দিল, তারপর তাকে দিল। দিতে ওর কাছে যেয়ে থাপ্পড়টা লাগলো। কথা কি বুঝতে পারছো? আমি থাপ্পড়টা দিলাম কাকে? এখানে 1st টেবলে। থাপ্পড়টা চলে গেছে লাস্ট টেবলে। কেমনে গেছে? এ দিবে তাকে ধাক্কা। শুনো, বিস্তরণ বল মানে কি? বিস্তরণ মানে কি? এক জায়গা থেকে একটা ধাক্কা দিলাম, এটা ছড়িয়ে গেল পুরাটাতে। তাহলে এই যে ক্লোরিন এরাও কি সেম জিনিস না? তো এখানে একটা ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হবে না? এর কারণ এখানে একটা ক্ষণস্থায়ী হবে না? এর সাথে এর হবে। আর এর কারণে এরপর আরেকটা ফ্লোরিনের হবে। এরপর আরেকটা ফ্লোরিনের হবে। অর্থাৎ যে বল একটা থেকে একটা থেকে একটা ক্রমান্বয়ে কি হবে? সেইটাই। একটা দুর্বল মান। একবার খুব এগুলো সব এগুলো যা পড়াচ্ছি না? এগুলো সব বল কি? এগুলোর পুরাটার এক কথায় বলে ভ্যান ডার ওয়ালস বল। এগুলো সবগুলোরে একসাথে কি বলে? মানে দুর্বল বন্ধন। এরকম আরকি। তাহলে আমরা লন্ডন বল বা বিস্তরণ বল বলতে কি বুঝাবো? যে একটা মৌলের মধ্যে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হবে এবং সেটা তার পরবর্তী মৌলের মধ্যে দিয়ে দিবে। সেটা তার পরবর্তী অণুতে দিবে। এভাবে করে পুরা ছড়িয়ে পড়াটার ব্যাপারটাকে বলা হবে বিস্তরণ। আর বিজ্ঞানী লন্ডন সাহেব আবিষ্কার করছে। এটার নাম দিয়ে দিছে লন্ডন বল। শোনো, আমরা আগামী ক্লাসে এই টপিকটা আরো একটু ডিটেইলসে পড়াবো। ওকে? শোনো, তাহলে খেয়াল করো তোমাদের